This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর এই মুহূর্তে আরো একটা বড় আপডেট দিই আপনাদের। প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছেন না দিলীপ ঘোষ। কর্মীরা ডেকেছিলেন, দলের তরফে ডাকা হয়নি। বললেন দিলীপ ঘোষ, দল হয়তো চায় না আমি প্রধানমন্ত্রীর সভায় যাই, অস্বস্তি হবে। মন্তব্য বিজেপি নেতার। দিল্লিতে দলের বিশেষ কাজে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভাতে। আর দিল্লি যে চলে যাচ্ছেন সেটাকে অ্যাভয়েড করার জন্য না কোনো কাজ আছে? দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি, পার্টিরই কাজে যাচ্ছি। আর এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। তিনি কি জানাচ্ছেন শুনুন। কি অদ্ভুত পার্টি! আমি আপনাদের এখানে বারবার বলেছি যে আর পলিটিক্যাল পার্টি নেই, এটা একটা সার্কাস পার্টি হয়ে গেছে। যে ট্রাপিজের খেলা হবে, জোকারটা আসছে কি আসছে না, এইরকম একটা পরিস্থিতি এই বিজেপি পার্টির মধ্যে। তাই জন্য দেখবেন সারাদিন আলোচনাটা ওটাই হবে, প্রধানমন্ত্রী নয়। দিলীপ ঘোষ কোথায় গেলেন? আর এই প্রসঙ্গে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কি বক্তব্য শুনুন। দিলীপ ঘোষ উনি বললেন যে আসছি, দর্শক আসনে বসবো, তারপরে শুনলাম উনি আসছেন না। আসল কারণ উনি কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে আগামীকাল দিল্লি যাচ্ছেন, আপনারা দেখতে পাবেন কালকেই। উনি মানে এরকম করে ধোঁয়াশা করে বললেন যাচ্ছি, দর্শক আসনে বসবো, এটার কারণটা সেটা তো আমি বলতে পারবো না, আপনি ভুল জায়গায় প্রশ্ন করছেন। আর একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে। তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে কি শর্ত দেবে হাইকোর্ট? কেন এই কথা বলছি? কারণ রাস্তা আটকে সমাবেশ নিয়ে বিরক্ত বিচারপতি বিরক্তি প্রকাশ করেছেন। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, হাইকোর্টের কি অবজারভেশন এই নিয়ে? দেখো, 21শে জুলাইয়ের সভা নিয়ে এই প্রথমবার নয়, এর আগেও বহুবার বহু মামলা হয়েছে। যদিও এবার বিচারপতির বক্তব্য যে বারবার এই ট্রাফিক যানজটের সমস্যা কেন ভুগতে হবে, এটা নিয়ে ভাববার সময় এসেছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বক্তব্য, রাজ্য এর আগেও একাধিকবার অবস্থান নিয়েছে যে ওই এলাকায় কর্মসূচি করলে যানজট হবে এবং মানুষের অসুবিধা হবে। সেক্ষেত্রে এটা যে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এ ব্যাপারে রাজ্য সরকার কি মতামত? একই সঙ্গে বিচারপতির বক্তব্য যে এবছর যেহেতু আর সময় নেই, 21শে জুলাই আর কয়েকদিন পরেই, তাই ওই জায়গা এবছর বদলানোর কথা ভাবা হচ্ছে না। কিন্তু পুলিশ কমিশনারকে জানাতে হবে 21শে জুলাই সংক্রান্ত যাবতীয় বিজ্ঞপ্তি কি কি জারি হয়েছে এবং অন্য কোনো জায়গায় এটা করা যায় কিনা। আজ বেলা 1:15 সময় এই মামলা নির্ধারিত সময় ফিক্স রয়েছে। সেখানে আদতে রাজ্য সরকার, পুলিশ প্রশাসন এই গোটা বিষয়ে রিপোর্ট দেবে এবং তার উপর কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বেশ, নজর রাখো শ্রাবন্তী, ধন্যবাদ। আর এই নিয়ে আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি কি জানিয়েছেন শোনাবো। তার পাশাপাশি বিজেপির তরফ থেকে কি জানা যাচ্ছে, তৃণমূলের তরফ থেকে বা কি প্রতিক্রিয়া এই নিয়ে শোনাবো আপনাদের। কলকাতা শহরের বুকে সামান্য একটা মিছিল করতে গেলে ভিক্টোরিয়া হাউসের সামনে দিয়ে পুলিশ বলে মিছিল করতে পারবে না, ট্রাফিক সমস্যা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা দিনের পর দিন তৃণমূল কংগ্রেসকে অনুমতি দেয় এবং গোটা কলকাতা শহরের সমস্ত রাস্তা ব্লক করে দেয়। এটা প্রশাসনের তো আইন আছে, সেজন্যই বিচারপতি যা বলেছেন সঙ্গত কথাই বলেছেন। এবং ওদের যদি এতই সামর্থ্য থাকবে ব্রিগেডে মিটিং করতে ভয় কোথায়? ব্রিগেডে মিটিং করুন। ব্রিগেডে মিটিং করলে তো বোঝা যাবে আসলে কত লোক আসছে, হইচই করছেন। এইগুলো তো বটেই যে আমরা একটা ভিন্ন, আমরা গুন্ডামি করে ক্ষমতায় এসেছি, গুন্ডামি করে আমরা যেখানে খুশি সেখানে মিটিং করব। আইনের শাসন চললে গুন্ডামি বেশি দিন চলতে পারে না। বিচারপতির যে পর্যবেক্ষণ, আমরা তাদের সঙ্গে সহমত। আমরাও দুবার করেছি ওখানে, কিন্তু আদালতের হস্তক্ষেপ নিয়ে আমাদের করতে হয়েছে। আমরা যখন পারমিশন চেয়েছিলাম, পুলিশ যে অজুহাতে আমাদের পারমিশন ডিনাই করেছিল, আজকে সেই অজুহাতগুলি কি হলো? ট্রাফিক, মানুষের অসুবিধা। তারা তৃণমূল কংগ্রেস যখন সভা করছে তখন সেগুলি কি কার্যকর হচ্ছে না? কোর্টের একটা অবজারভেশন এসেছে, সেই অবজারভেশন কমতেই হবে। কিন্তু আগে তো বিজেপিকে ঠিক করতে হবে যে বিজেপির জীবনের লক্ষ্য কি। বিজেপির জীবনের লক্ষ্য তৃণমূল সভা করলে কোর্টে যাওয়া, এটাই যাদের জীবনের লক্ষ্য হয়ে দাঁড়ায়, তারা বুঝতে অসুবিধা হয় না রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া। ওই জন্য 18 থেকে 12-তে নেমেছে, পরের বার এ রাজ্যে খাতা পর্যন্ত খুলতে পারবে না।
বাংলার মানুষ জানে এই শহীদ দিবসের তাৎপর্য, তাই জন্যই যত জনসমাগম হবে তত বেশি বিজেপি, এই বাংলা বিরোধী এবং বাংলা ভাষাভাষী বিরোধী বিজেপি তত বেশি আতঙ্কিত থাকবে। কারণ এবার যেভাবে বাংলার উপর আক্রমণ হয়েছে, বাংলা ভাষাভাষীদের উপর আক্রমণ হয়েছে, এবার আরো বেশি সংখ্যক মানুষের জমায়েত হবে। এই জনসমুদ্রকে ভয় পাচ্ছে। এদিকে 21শে জুলাই শুভেন্দুর উত্তরকন্যা অভিযানে অনুমতি, শর্ত সাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট। তিনবাত্তি মোড় থেকে চুনাভাটি মোড় পর্যন্ত করা যাবে মিছিল। সভায় 10,000-এর বেশি জমায়েত নয়, 100 জনের বেশি লোক নিয়ে মিছিল করা যাবে না। 11টা থেকে বিকেল 5টার মধ্যে করা যাবে মিছিল সভা, নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। পরে খবরে আসি, বাংলায় 17 লক্ষ রোহিঙ্গা কোথায় থাকে ঠিকানা দিন। নাম না করে শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। কোন যুক্তিতে নাম বাদ দেওয়ার কথা বলা হচ্ছে, প্রশ্ন তুলে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর। যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা। কোত্থেকে এলো রোহিঙ্গা? রোহিঙ্গা তো মায়ানমার। ওরা বাংলাটা জানলো কোত্থেকে? যারা বলছেন তারা একবার বুঝবেন না। আর বাংলাদেশে সেই লাস্ট চ্যাপ্টার 1971 মার্চ কেন বলবে 17 লক্ষ লোকের নাম বাদ দিয়ে দাও? কে তুমি, হরিদাস? যারা বাংলায় বাস করে, বাংলার নাগরিক, কেন তুমি তার নাম কাটবে? কেউ বলছে 17 লাখ রোহিঙ্গা আছে। আমি তো বললাম তো বতা দিজিয়ে, পত্তা মানে ঠিকানা, গিভ মি দ্য অ্যাড্রেস অ্যান্ড প্লিজ স্পিক আউট ওয়্যার দে আর। রাজনীতি করতে গেলে না প্রথমে আপনার মনটাকে ঠিক করতে হবে। ইফ পলিটিক্যালি দে আর নট সাউন্ড, দে ক্যানট গো ফর গুড গভর্নেন্স। এবং গভর্নমেন্ট চালাতে গেলে মাথাটাকে নার্চার করতে হবে। মগজে মরুভূমি হলে হবে না, মগজটাকে খুলে দিতে হবে খোলা হাওয়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। তার বক্তব্যকে নিশানা করে শুভেন্দু অধিকারী তিনি কি জানাচ্ছেন শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রমাণ দেওয়ার তো দরকার নেই। আমাদের দাবি তো ইলেকশন কমিশনের কাছে, এবং ইলেকশন কমিশনের কাছে অলরেডি ভারতীয় জনতা পার্টি 17 লক্ষ ডুপ্লিকেট নামের তালিকা দিয়েছে। আর অভিযোগটা যেহেতু মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তাই মমতা ব্যানার্জির কাছে তালিকা দেওয়ার কোনো প্রশ্ন নেই। তালিকাটা আরিজ আফতাব যখন ছিল দেওয়া হয়েছে, উনি হয়তো আইপ্যাককে পাঠিয়ে দিয়ে থাকতে পারেন। আবার মনোজ আগরওয়াল আসার পরে আমরা আবার দিয়েছি। সিপিএম নেতা মোহাম্মদ সেলিমের এই নিয়ে কি বক্তব্য শুনুন। বিজেপি যত রোহিঙ্গা বলে, গোটা রোহিঙ্গা পপুলেশন তত নেই। এটা হচ্ছে একটা, এগুলো হয় যেমন হারমাদ বলতো বিজেপি তৃণমূল মিলে, এগুলো হচ্ছে একটা নিক নেম, দেগে দেওয়া। যদি বলে বিভিন্ন রাজ্যে যদি বলা হয় বাঙালি বা বাংলাভাষী, তাহলে অনেক হবে, তখন ওই জন্য ওটাকে নিক নেম শব্দ হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু কিল আ ডগ গিভ ইট এ ব্যাড নেম। এদিকে বাংলায় জোর কদমে ডিটেনশন রাজনীতি, এখানেও ভিন রাজ্যের উদাহরণ আসছে। ফের আলোচনায় অসমের ডিটেনশন ক্যাম্প। বুধবার কলকাতার রাস্তায় আমরা মুখ্যমন্ত্রীর মুখে ডিটেনশন ক্যাম্প কথাটা শুনেছি। এবার বিজেপি সাংসদকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি দিয়েছেন মালদার টিএমসি নেতা। বলেছেন ডিটেনশন ক্যাম্পে ইলেকট্রিক শক দেব। হঠাৎ এমন হুমকি কেন? দেশের সবচেয়ে বড় ডিটেনশন ক্যাম্প, 2.5 হেক্টর জমিতে 3000 বন্দীকে রাখার ব্যবস্থা। 2019 সালে এনআরসি ইস্যু নিয়ে অসম যখন উত্তাল, সে সময় অসমের গোয়ালপাড়ার মাটিয়ায় ডিটেনশন সেন্টার তৈরির কাজ চলছিল। দরজা খোলে 2023 সালে। শুরুতে অসমের বিভিন্ন জেল থেকে বিদেশি সন্দেহে ধৃত 68 জনকে ডিটেনশন ক্যাম্পে পোড়া হয়। শুরু হয় জল্পনা, এনআরসিতে নাম বাদ পড়লে কি ঠিকানা হবে ডিটেনশন ক্যাম্প? বুধবার কলকাতার রাস্তায় নেমেই ডিটেনশন বিতর্ক উস্কে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে, মানে হোল্ডিং এরিয়া, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয়, সেখানে রেখে দেবে। সপ্তাহখানেক আগে ঝড়সুগুদায় একদল বাঙালিকে আটক করে অস্থায়ী ডিটেনশন ক্যাম্পে রাখে ওড়িশা পুলিশ। তা নিয়ে ব্যাপক রাজনৈতিক চাপানুতর শুরু হয়। বাংলাদেশি সন্দেহে আটক বলে জানিয়েছিল পুলিশ। ভিন রাজ্যে বাঙালির এমন হেনস্থার অভিযোগ তুলেই বুধবার রাস্তায় নামে তৃণমূল।
রেশ এবার জেলায় জেলায়। পাল্টা বিজেপি সাংসদকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুঁশিয়ারি মালদা তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বকশির। আমরাও আপনাকে গ্রামে বয়কট করে ডিটেনশন ক্যাম্প তৈরি করে সেখানে ঢুকিয়ে দিব। এমপি মহাশয় আপনি জেনে রাখেন, মাইকে বলছি, উড়িষ্যায় যেভাবে ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে, বাঙালি খেদাবের ডিটেনশন ক্যাম্প, তো সেই রকমের আমরা এখানে তৈরি করে ওনাকে ঢুকিয়ে রাখবো। তাহলে শুধু ইলেকট্রিক শক কেন, আর যা যা দেওয়ার দরকার আছে সব কিছু দেওয়া যাবে। তার একটা ভাষা জ্ঞানটাও নেই। তিনি একজন সাংসদকে তিনি আক্রমণ করছেন এবং বলছেন বেঁধে রাখবো, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিব। আমিও তো আদিবাসী সম্প্রদায়ের, তো আদিবাসীরা কি ছেড়ে দেবে? তার জবাব তো আদিবাসীরাও দেবে। ডিটেনশনের কথা উচ্চারণ না করেও বিজেপি নেতাদের হুমকি বাঁকুড়ার তৃণমূল নেতারও। এই অত্যাচার, এই অবিচার, এই অন্যায় করা হয় বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপি নেতাদেরকে বাড়ি থেকে বের হতে দেব না। কি বলছেন বিরোধীরা? রাজনৈতিক দলের সভাপতির বক্তব্য বলে মনে হলো কি, মনে হলো কোনো চোর ডাকাতের দলে এক দুর্বৃত্তের বক্তব্য। পরিষ্কার কথা, আসলে এনার প্রবলেম কি জানেন, এনার দলেই তিনি কোণঠাস। বিজেপিকে মোকাবেলা করতে হবে, তৃণমূল তার মোকাবেলা করবে। আমরা প্রত্যেকটা মানুষের রাজনীতি করার স্বাধীন অধিকারের পক্ষে। এনআরসি থেকে ভোটার তালিকার বিশেষ পরিমার্জন, তর্ক বিতর্ক যত চলছে ততই যেন প্রাসঙ্গিক হয়ে উঠছে অসমের ডিটেনশন ক্যাম্প। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই নির্বাচন হিন্দু বাঙালির অস্তিত্ব রক্ষার জন্য শেষ নির্বাচন, প্রগতিশীল ভারতীয় মুসলমানদের জন্য শেষ নির্বাচন। 26-এর আগে রাজ্য রাজনীতির প্রেক্ষিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। তার মন্তব্যের ভিন্ন অর্থ বের করেছে তৃণমূল। আসলে মুসলিমদের প্রতি কোনো দরদ নেই, তাদের বিভ্রান্ত করে ভোট ভাগের চেষ্টায় আছে বিজেপি। পাল্টা দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের। যারা হিন্দু বাঙালিদের জন্য একটা সেপারেট হোমল্যান্ড তৈরি করেছেন, সেই পশ্চিমবঙ্গ আজকে একটা চরম একটা প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে পড়েছে। এই নির্বাচন হিন্দু বাঙালিদের অস্তিত্ব রক্ষার জন্য শেষ নির্বাচন, প্রগতিশীল ভারতীয় মুসলমানদের জন্য শেষ নির্বাচন। এই র্যাডিক্যালাইজেশনের বিরুদ্ধে সারা পৃথিবী আজকে লড়াই করছে, পশ্চিমবঙ্গকে নিজেদের মতো করে লড়াই করতে হবে। বিজেপির পক্ষ থেকে আমরা সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে দল মত নির্বিশেষে আগে রাজ্যটাকে বাঁচান। পশ্চিমবঙ্গকে ইসলামিক রিপাবলিক আমরা হতে দেব না, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ আমরা হতে দেব না। আসলে প্রোডাক্টটা চেঞ্জ হয়নি, প্রোডাক্টটা একই আছে, শুধু মার্কেটিং স্ট্র্যাটেজিটা চেঞ্জ করেছেন। মার্কেটিং স্ট্র্যাটেজিতে উনি বোঝানোর চেষ্টা করছেন যে মুসলিমদের প্রতি ওনাদের দরদ কতটা। আসলে মুসলিমদের প্রতি দরদ নেই, এই সমস্ত কিছু বলে মুসলিমদের কনফিউজ করে এইভাবে ভোট ভাগের একটা রাজনীতি করার চেষ্টা করছেন, এতে কাজ হবে না।